স্নেহের ছাত্রছাত্রীরা এনআর ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আমি তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে ভৌতবিজ্ঞান বিষয়টা আছে সেই বিষয়টা প্রথম অধ্যায় শুরু করব। দেখো, প্রথমেই ভৌতবিজ্ঞান বিষয়টাতে আমাদের একটু ভীতি থাকে, কিন্তু ভৌতবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে বুঝতে হবে সত্যানুসন্ধান, সত্যকে অনুসন্ধান করা। দেখো, আমি এটা উদাহরণ দিই। ধরো, রৌদ্রে একটা কাঠের চেয়ার আছে, একটা লোহার চেয়ার আছে, অনেকক্ষণ ধরে রৌদ্রে আছে। তুমি গিয়ে কাঠের চেয়ারে স্পর্শ করবে, লোহার চেয়ারে স্পর্শ করবে। লোহার চেয়ারে স্পর্শ করা মাত্র দেখবে তোমার হাতটায় প্রচণ্ড গরম বোধ হবে। এই যে লোহার চেয়ারটায় গরম লাগলো, কাঠের চেয়ারটায় অতটা গরম লাগলো না, এর কারণটা কি? ঠিক একইভাবে দেখো, শীতকালে আমাদের কাছে কালো পোশাকটা যতটা আরামদায়ক, গরমকালে একইভাবে কালো পোশাক আমরা গায়ে রাখতে পারি না। কারণটা কি? আবার দেখবে বাড়িতে যখন রান্না বান্না হয়, যে কোনো জিনিস, রান্নার সামগ্রী শেষ হয়ে গেল, আমরা বাজার থেকে ঝটপট কিনে নিয়ে চলে আসতে পারি। কিন্তু দেখা গেল, বা তোমাকে বললো এটা নেই, এই পরিমাণটা নিয়ে এসো, কিন্তু রান্না করতে করতে দেখা গেলো গ্যাস শেষ হয়ে গেল। তোমাকে মা বা বাবা কেউই বলবে না যে তো বাজার থেকে 1 কিলোগ্রাম তাপ নিয়ে আয়, বা হঠাৎ করে আলোটা চলে গেল, লাইন চলে গেল, এই বাজার থেকে 1 কিলোগ্রাম বিদ্যুৎ কিনে নিয়ে আয়। কিন্তু এটা কেন বলা সম্ভব নয়, বা এগুলো প্রত্যেকটার পেছনে আসল কারণটা কি, সেইটাকে জানাই হচ্ছে বিজ্ঞান। যাক, আমি তোমাদের দেখো প্রথমে এখানে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে তাপ। প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে তাপ। তাপ প্রথমে আমরা বুঝি আগে যে এই যে তাপটাকে বাজার থেকে কেনা কেন সম্ভব নয়। 1 কেজি তাপ দাও, বা 2 কেজি তাপ দাও, 1 গ্রাম তাপ দাও, এইভাবে কেন কেনা সম্ভব নয়। দেখো, আমরা যদি দেখি বস্তুকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা পদার্থ, একটা শক্তি। দেখো, বস্তু দুটো ভাগ, একটা পদার্থ, একটা শক্তি। পদার্থ কোনটা? ওজন নেওয়া সম্ভব, মানে যেসব বস্তুর ওজন নেওয়া সম্ভব তারা পদার্থ। আর ওজন নেওয়া সম্ভব নয়, তাহলে যাদের ওজন নেওয়া সম্ভব নয় তারা হচ্ছে শক্তি। তাহলে সেই জন্য দেখো, এই যে আমরা যে তাপ পড়ছি, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। সেই জন্য আমরা বাজার থেকে 1 কিলোগ্রাম তাপ, 1 গ্রাম তাপ এরকম কিন্তু এটাকে কিনে আনা সম্ভব নয়। কিন্তু এর যে পরিমাপের পদ্ধতি, কিভাবে আমরা পরিমাপ করব, বা একটা বস্তুর মধ্যে তাপ গেলে বস্তুটার কি পরিবর্তন হবে, সেটাই আমাদের এই তোমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। এবার দেখো, আমরা বিষয়ে ফিরছি যে তোমাদের বইয়ে প্রথম অধ্যায় প্রথমেই যেটা আছে যে তাপকে আমরা কিভাবে পরিমাপ করব। তাপকে পরিমাপ করার জন্য যে যন্ত্র সেটা হচ্ছে ক্যালোরিমিটার। এখন একটা বস্তুর মধ্যে তাপ দিলে কি হয়? তাপ দিলে বস্তুটা গরম হয় বা উত্তপ্ত হয়। তাহলে তাপের ফল সেটা কি? তাপের ফল হচ্ছে একটা বস্তুর যে জিনিসটা বাড়ে সেটা হচ্ছে উষ্ণতা। অর্থাৎ তাপ দিলে কি হয়? বস্তুর উষ্ণতা বাড়ে। তাহলে উষ্ণতা কি? তাহলে এখানে দেখো, তাপ থেকে আবার একটা রাশি পেলাম। তাহলে তাপ একটা বস্তুর শরীরে গেল, তাহলে কি হয়? বস্তুটার উষ্ণতা বাড়ে। তাহলে উষ্ণতা, তাপ থেকে পেলাম উষ্ণতা। তাহলে তাপ এবং উষ্ণতা পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটা বস্তুর মধ্যে তাপ দিলে উষ্ণতা বাড়বে, বা উষ্ণতা বাড়াতে গেলে তাপ দিতে হবে। ঠিক একইভাবে একটা বস্তুর মধ্যে যদি উষ্ণতা কমাতে হয়, তার মানে তাপ হ্রাস করতে হবে।
বেশ, তাই দেখো উষ্ণতা হচ্ছে কি, এক কথায় বস্তুর তাপীয় অবস্থা। একটা বস্তুকে তাপ দিলে কি ঘটবে, বস্তুর উষ্ণতা বাড়বে। তাহলে উষ্ণতা একটা রাশি পেলাম। এবার এই উষ্ণতাটাও আমরা, অর্থাৎ একটা বস্তুর মধ্যে তাপ গেলে যেটা পরিমাপ করব সেটা হচ্ছে উষ্ণতা। এবার উষ্ণতা পরিমাপক যে যন্ত্র সেটা হচ্ছে কি, থার্মোমিটার। উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার। এবার দেখো থার্মোমিটার, আমাদের সাধারণত যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। এবার পারদ থার্মোমিটারের মধ্যে উষ্ণতা পরিমাপের জন্য দুটো স্থিরাঙ্ক ব্যবহার করা হয়। স্থিরাঙ্ক মানে উষ্ণতা যেটা দিয়ে শুরু হলো আর ওই স্কেলের সর্বোচ্চ যেটা পর্যন্ত আমি মাপতে পারবো। যেটা দিয়ে শুরু করলাম সেটা নিম্ন স্থিরাঙ্ক, আর যেটাতে শেষ হয় সেটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবার দেখো তাহলে নিম্ন স্থিরাঙ্ক বা উষ্ণ স্থিরাঙ্কের কি কোনো মাপ আছে, বা সেটাকে আমরা কিভাবে করব। এখন দেখা গেল আমাদের যে এই থার্মোমিটার ব্যবহারের জন্য ন্যূনতম যে স্থিরাঙ্ক সেটা হচ্ছে, বা নিম্ন স্থিরাঙ্ক যেটা, সেটা 0 ডিগ্রি সি। তাহলে বললাম যে এই যে উষ্ণতা আমরা যে পরিমাপ করি, এই পরিমাপের জন্য আবার স্কেল ভাগ আছে। কীরকম, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। দুটো স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কগুলো আলাদা আছে। এছাড়াও আর একটা আন্তর্জাতিক স্কেল আছে, যেটা কেলভিন স্কেল, যেটা তোমাদের পাঠ্য বিষয়ে নেই। এবার আমি এখন যেটা বলছি, যেটা উষ্ণতা পরিমাপের জন্য প্রথম যে স্কেলটা সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল এর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সি। এইবার দেখো যদি আমাকে নিম্ন স্থিরাঙ্ক একে সংজ্ঞায়িত করতে হয়, তাহলে আমরা কি বলবো। দেখো এই যে 0 ডিগ্রি সি, আমরা জানি যে বিশুদ্ধ জল জমে বরফ হয় 0 ডিগ্রি সিতে। তাহলে এই যুগে নিম্ন স্থিরাঙ্ককে যদি সংজ্ঞায়িত করতে হয়, তাহলে আমি কীভাবে বলবো এটাকে, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে। প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক বা বিশুদ্ধ বরফের গলনাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। দেখো প্রমাণ বায়ুচাপে কথাটা যোগ করেছি। প্রমাণ বায়ুচাপে কেন বললাম, এই যে প্রথমেই বলেছি বরফের গলনাঙ্ক, যখন বলছি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সি, কিন্তু চাপ যদি বেড়ে যায় তাহলে বরফের গলনাঙ্ক কমে যায়। কিন্তু তোমার থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সি, সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি। কিন্তু আমি যদি প্রমাণ বায়ুচাপে কথাটা না দিই, তাহলে দেখা গেল চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যাচ্ছে, তাহলে প্রমাণ বায়ুচাপের কথা তখন ভুল হয়ে যাবে, নিম্ন স্থিরাঙ্ক কথাটা। সেই জন্য আমাকে এখানে প্রমাণ বায়ুচাপের কথাটা অ্যাড করতে হয়েছে। ঠিক একইভাবে দেখো বিশুদ্ধ জলের হিমাঙ্ক মানে জল জমে বরফ হয় 0 ডিগ্রি সিতে, আবার ঠিক একইভাবে বরফ গলে জল হয়ও 0 ডিগ্রি সিতে। সেই জন্য দুটো কথাই জুড়ে দিয়েছি, বিশুদ্ধ জলের হিমাঙ্ক বা বিশুদ্ধ বরফের গলনাঙ্ক। এইবার এখানে বিশুদ্ধ কথাটা কেন জুড়ে দিয়েছি, ঠিক একইভাবে দেখো জলের মধ্যে যদি অন্যান্য কোনো পদার্থ মিশে থাকে তাহলে হিমাঙ্ক বা গলনাঙ্কের হেরফের হয়। সেই জন্য আমাকে এই কথাগুলো জুড়তে হয়েছে। তাহলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি, তাহলে 0 ডিগ্রি সিতে কী হয়, বরফ গলে জল হয়। ঠিক একইভাবে জল জমে বরফ হয়। তাহলে সেই জন্য নিম্ন স্থিরাঙ্ককে যখন সংজ্ঞায়িত করছি, খালি এই কথাটা বলে দিলে হচ্ছে প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক বা বিশুদ্ধ বরফের গলনাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। বুঝে গেল।
এবার দেখো এইটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এইটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এটাকে সংজ্ঞায়িত করব। দেখো সি স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত লিখেছি, 100 ডিগ্রি সি। 100 ডিগ্রি সিতে কি হয়, জল ফুটে বাষ্প হয়। তাহলে ঠিক একইভাবে যখন আমি জল ফুটে বাষ্প হওয়া বা এই জল ফুটে বাষ্প হওয়ার যে উষ্ণতা, এটাকে বলে স্ফুটনাঙ্ক। তাহলে জলের স্ফুটনাঙ্কটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কিন্তু তার আগে আমাকে দুটো কথা বলতে হবে, প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের, ওই একই কারণ। তাহলে কি লিখব, প্রমাণ বায়ুচাপে, এটা কেন আগেই বলে দিয়েছি, বিশুদ্ধটাও কেন আগে বলে দিয়েছি। তাহলে প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে ফোটার উষ্ণতা, স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের দেখো প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। অর্থাৎ 100 ডিগ্রি সিতে বিশুদ্ধ জল ফোটে, তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সি। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ককে কীভাবে সংজ্ঞায়িত করব, প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। তাহলে আমরা এই যে আলোচনা করছি এটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে হবে 0 ডিগ্রি সি। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, তাহলে হবে 100 ডিগ্রি সি। এইবার এই যে 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি দিয়ে শুরু হলো, তাহলে এরপরে এর মাঝে আমাকে কটা দাগ কাটতে হয়, এরকম 100টা, কেন 0-র পর 1 2 3 4 5 এইভাবে। তাহলে 0 ডিগ্রি সি থেকে 0-র পর 1 সেলসিয়াস উষ্ণতা হলো, 2 সেলসিয়াস উষ্ণতা, 3 এরকম করে বৃদ্ধি পাবে। তাহলে দেখো যখন এই 0 ডিগ্রি সি থেকে 1 2 3 4 এভাবে শুরু হয়ে 100 পর্যন্ত যাচ্ছে, তাহলে আমি মাঝে কটা ঘর পাবো, 100টা ঘর পাবো। তাহলে এই 100 যে কথাটা, এইটা কি, অর্থাৎ আমি যে বলতে চাইছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝে যে 100টা ঘর আছে, এই রাশিটা কি, এই রাশিটা হচ্ছে প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর, অন্তর মানে দেখো, অন্তর মানে ব্যবধান। অন্তর কথাটা হচ্ছে, অন্তর মানে কি, ব্যবধান। তাহলে কিসের ব্যবধান, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। তাহলে যদি বলে প্রাথমিক অন্তর কাকে বলে, তাহলে প্রাথমিক অন্তর কাকে বলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের যে ব্যবধান তাকেই বলা হচ্ছে প্রাথমিক অন্তর। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের অন্তরকে বা মাঝের ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে। প্রাথমিক অন্তর। বইতে দেখবে এখানে যেমন ঊর্ধ্ব স্থিরাঙ্ক একে ইউ দিয়ে ডিনোট করা আছে, নিম্ন স্থিরাঙ্ক এল দিয়ে ডিনোট করা আছে। তাহলে প্রাথমিক অন্তর কি হবে, ইউ মাইনাস এল, ইউ মাইনাস এল। তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত, ইউ 100, এল 0। তাহলে 100 মাইনাস 0 কত হলো, 100। তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত পেলাম, 100। বুঝে গেল? ঠিক একইভাবে দেখো এইটা আমরা সেলসিয়াস স্কেলের সম্পর্কে জানলাম। তাহলে সেলসিয়াস স্কেলের কি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সি, প্রাথমিক অন্তর কত, 100 মাইনাস 0 সমান 100। সাথে সাথে আমরা এর সংজ্ঞাগুলো জেনে নিলাম। এবার দেখো অপর যে স্কেলটা তোমাদের আছে সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। অপর একটা স্কেল হচ্ছে ফারেনহাইট স্কেল, যেটাকে আমরা ছোট করে বলি এফ স্কেল। এফ স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা শুরু হয় 32 দিয়ে।
তাহলে 32 ডিগ্রি এফ, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত 212 ডিগ্রি এফ। তাহলে এফ স্কেলের স্থিরাঙ্ক শুরু হচ্ছে কত 32 দিয়ে, তাহলে এর নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি এফ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212 ডিগ্রি এফ। এবার যদি আমি প্রশ্ন করি তাহলে এফ স্কেলের প্রাথমিক অন্তর কত, তাহলে এফ স্কেলের প্রাথমিক অন্তর কত হবে 212 মাইনাস 32 সমান 180। বুঝে গেল? তাহলে দেখো তার মানে এই যে 32 থেকে 212 মাঝে কতটা ঘর আছে 180টা ঘর আছে। ঠিক এই 32-এর পরে কিন্তু 1 হবে না, কত হবে 33 হবে, 34 হবে, 35 হবে, এরকম করে 212টা গেছে। তাহলে এর মাঝে কতগুলো ঘর আছে 180টা। তাহলে আমাকে যদি বলা হয় 1 সেলসিয়াস ডিগ্রি বা 1 ফারেনহাইট ডিগ্রি, তার মানে আমি কী বুঝবো? দেখো এইখানে যেমন 100টা 0 দিয়ে শুরু হচ্ছে 100টা ঘর আছে, এখানে কিন্তু 100টা ঘর নেই। তাহলে এখানে কত আছে 180টা ঘর আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কি দুই স্কেলের মধ্যে কোনো সম্পর্ক আছে? আছে, সেটা দেখো, সেটা আমরা এবার দেখব। দেখো ধরে নাও সেলসিয়াস স্কেলে কোনো একটা পার্ট দেখাচ্ছে সি, ফারেনহাইট স্কেলে ওই পার্টটা দেখাচ্ছে এফ। তাহলে সেলসিয়াস স্কেলের সি পার্ট মানে সি মানে যদি ধরো এটা 5 হয়, তার মানে কি 1 2 3 4 5 এটা ঠিক আছে, কারণ এ 0 দিয়ে শুরু হয়েছে 5 ঘরে সি যাচ্ছে। তাহলে যেহেতু এটা 32 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে এফ পার্ট মানে কতটা পার্ট উঠলো, এখানে যদি 5 ঘর ওঠে, এখানে সি আমি পার্টটা নিচ্ছি সি, আমি ধরে নিচ্ছি এই সি মানে 5, তার মানে দেখো এখানে 5টা ঘরই উঠছে। কিন্তু এখানে যদি এফ পার্ট কোনো একটা পার্ট দেখায়, তার মানে তত ঘর উঠছে ধরা যাবে না, কারণ এখানে দেখো এফ পর্যন্ত উঠেছে মানে শুরু হয়েছে কত 32 দিয়ে, তাহলে কত ঘর উঠবে এফ মাইনাস 32। বোঝা গেল? তাহলে সেলসিয়াস স্কেলের সি ঘর, সেলসিয়াস স্কেলের সি ঘর ঠিক আছে, আর ফারেনহাইট স্কেলের এফ ঘর, এটা মানে বুঝবো সি মাইনাস 0 সমান সি, কিন্তু এটার এফ ঘর মানে বুঝবো এফ মাইনাস 32। কেন? এটা 0 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা ক ঘর গেল সি মাইনাস 0 সমান সি ঘর, কিন্তু ফারেনহাইট স্কেল শুরু হচ্ছে কত দিয়ে 32 দিয়ে, তাহলে এর এফ পার্ট মানে কত বুঝবো এফ মাইনাস 32 ঘর। এবার দেখো এদের মধ্যে একটা যেটা বলছিলাম, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা বার করি। তাহলে কোনো একটা পার্ট সেলসিয়াস স্কেলে সি হলো, ফারেনহাইট স্কেলে ওই পার্টটা। দেখো আমি যেটা বলছিলাম যে এই যে এখান থেকে মাঝে ঘর আছে কটা 100টা, আর এখান থেকে মাঝে ঘর আছে কটা 180টা। তার মানে সেলসিয়াস স্কেলের সি স্কেলের 100 ঘর সমান সমান এফ স্কেলের কত ঘর 180 ঘর। তাহলে সি স্কেলের 1 ঘর সমান এফ স্কেলের কত হবে 180/100 ঘর। ঠিক একইভাবে সি স্কেলের, তাহলে এটা সি পর্যন্ত উঠেছে, তাহলে এটা সি যদি হয় তাহলে এফ স্কেলে কত হবে 180 ইন্টু সি বাই 100 ঘর। তাহলে এটা কেটে দেবে 9 দুগুণে 18 সমান সমান 9c/5। তার মানে সেলসিয়াস স্কেল পার্ট সি এর জন্য এফ স্কেলে কত পার্ট পাবো এইটা, তাই তো? এবার দেখো আগে যেটা বলেছিলাম যে একটা ফারেনহাইট স্কেল পার্টে কোনো একটা পার্ট এফ দেখাচ্ছে মানে সেটা কিন্তু এফ ঘর যাচ্ছে না, সেটা কত ঘরে যাচ্ছে এফ মাইনাস 32। তাহলে সি স্কেলের সি ঘর মানে এফ স্কেলে কত দেখাচ্ছে 9c/5। তাহলে অতএব আমি এখান থেকে কী লিখতে পারি 9c/5ও যা আর এফ মাইনাস 32ও। বুঝে গেল? তাহলে 9c/5 = 9 × 5 = 32, 5 × 5 = 32, 32 × 5 = 180, 180 × 180 = 180। বুঝে গেল? তাহলে
সি স্কেল ওই পার্টটা সি সেলসিয়াস স্কেলে দেখাচ্ছে সি, আর ফারেনহাইট স্কেলে উঠেছে এফ। তার মানে আমার সি স্কেলে সি ঘর যেটা, সেটা এফ স্কেলে কত ঘর পেলাম? 9c/5। তাহলে এই পার্টটা এফ স্কেলে কত হবে? 9c/5। কিন্তু এখানে কত দেখাচ্ছে? f - 32, অর্থাৎ 9c/5ও যা, f - 32ও তাই। বা এটাকে যদি আমি 9টাকে যদি এখানে লিখি, তাহলে c/5, 9টাকে যদি c এর পাশে না লিখি, তাহলে এখানে কোথায় লিখতে হয়? এটা এখানে থাকাও যায়, এপারে লিখলে নিচে লিখতে হবে। তাহলে f - 32/9, এইটা হলো আমার সি এবং এফ স্কেল পার্টের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এই সি বা এফ স্কেলের মধ্যে সম্পর্কটা যাবো কেন, বা কি দরকার আছে? দেখো কোনো স্কেল পার্ট, সেলসিয়াস স্কেল পার্ট, সেটা সিতে যত দেখাবে, সঙ্গে সঙ্গে আমরা এই সম্পর্কের মাধ্যমে এফে কত পার্ট আছে সেটা দেখে নেব। দেখা গেলো যে একটা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সি দেখাচ্ছে, তাহলে সেটা এফ স্কেলে কত হবে? বা তোমাকে এই ধরনের অঙ্ক প্রশ্ন দেওয়া হলো যে একটা স্কেল পার্ট সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেল পার্ট কত হবে? ঠিক আছে, তাহলে একটা বস্তুর উষ্ণতা সি স্কেলে 40 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে কত হবে? দেখো আমরা সমাধানটা কীভাবে করবো, চট জলদি এই সম্পর্কটার সাহায্যে আমরা করব। সম্পর্কটা কি? c/5 সমান f - 32/9। কীভাবে হচ্ছে দেখো, আমাকে প্রশ্নটা কি করা হয়েছে? একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে বা ওই উষ্ণতার ফারেনহাইট স্কেল পার্ট কত? ফারেনহাইট স্কেল পার্ট কত? তাহলে আমরা কি লিখব? আমরা যে সম্পর্কটা পেয়েছি, আমরা জানি যে, কি জানি? c/5 সমান f - 32/9, এটা সম্পর্ক পেয়েছি আমরা। অর্থাৎ সি থেকে এফ স্কেল পার্টেও যেতে পারবো, এফ স্কেল পার্ট থেকে সি স্কেল পার্টেও আসতে পারবো। এবার দেখো, তাহলে তোমার দেওয়া আছে কি? সি স্কেল পার্ট, তাহলে সি কত দেওয়া আছে? 40, তাহলে 40/5। এবার এটা যেহেতু একটা সমীকরণের আকারে আছে, যখন আমরা সমীকরণের সমাধান করব তখন বাঁ দিকটা দেবো বা, দুটো সমান দেবো না। তাহলে বা সি এর জায়গায় কত বসালাম? 40। কেন? বস্তুর উষ্ণতা কত দেওয়া আছে? 40 ডিগ্রি সি, তাহলে 40/5 সমান f মাইনাস হলো। এবার দেখো এটা কেটে যাচ্ছে, 5 8 কত? 5 8 কত? 40, তাই তো? বা তাহলে এখানে নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। এবারে কি করতে হয়? সমীকরণ নিয়ম হচ্ছে কোণাকোণি গুণ করে দিতে হয়, এই কোণের সঙ্গে এই কোণের গুণ। তাহলে এখানে কত আছে? 1, তাহলে এটা যাই একের সঙ্গে যাই গুণ করবো সেটাই হবে। তাহলে f - 32ই হলো, সমান 8 আর 9 কত? গুণ করলে 8 9 72। আবার দেখো বা, তাহলে এফ বার করব, শুধু এফটা এ পাশে থাকবে, বাদ বাকি যা আছে সব সমানের ওদিকে চলে যাবে। এবার ওটা তোমরা অঙ্কে শিখেছো সমানের ওদিকে যাওয়ার নিয়ম, এটা মাইনাস আছে, ও পিটে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এফ সমান কত হবে? 72 প্লাস 32, বা এফ সমান 104। তাহলে দেখো কোনো বস্তুর উষ্ণতা সি স্কেলে যদি দেওয়া থাকে, সেটা আমরা ফারেনহাইট স্কেলে বার করতে পারবো। ঠিক একইভাবে যদি এফ স্কেলেও দেওয়া থাকে, সেটা আমরা সরাসরি সেলসিয়াস স্কেলেও আসতে পারবো। তার জন্য যেটা সম্পর্ক সেটা হবে কি? c/5 সমান f - 32/9। এই সম্পর্ক ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, এবার দেখো একটু অন্য টাইপের এই সম্পর্ক থেকে আরেকটু অন্য টাইপের অঙ্কও তোমাদের আসে। দেখো কীরকম টাইপের, সবসময় দেখবে যেহেতু সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে ফারাক এক জায়গায়, দেখো
এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সি, আর এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি এফ, মানে দ্বিগুণেরও বেশি। তাহলে কোনো কোনো সময় এমন এক সময় হয় যে একটা স্কেল পার্ট সেলসিয়াস স্কেলে যা হলো ফারেনহাইট স্কেলে সেটা দ্বিগুণ হয়ে যেতে পারে। তাহলে যদি এরকম আমাকে প্রশ্ন থাকে যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার্ট সেলসিয়াস স্কেল পার্টের দ্বিগুণ হবে, এই ধরনের প্রশ্ন আমাকে থাকতে পারে। কি বললাম? কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার্ট সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ হবে। দেখো আমাকে কি প্রশ্ন করা হচ্ছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার্ট সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ হবে। ঠিকই দেখো এখানে যেহেতু আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট সম্পর্ক যা আছে, কি সম্পর্ক? C/5 সমান F-32/9, এই সম্পর্কে কাজে লাগিয়ে আমরা করে নেব। তাহলে আমি ধরে নেব এখানে যেহেতু কোনো স্কেল পার্ট দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিতে পারি একটা যে কোনো স্কেল পার্টকে, যে ধরি সি স্কেল পার্ট সমান এক্স। তাহলে দেখো কি প্রশ্ন করেছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার্ট সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ। তাহলে কোনটা দ্বিগুণ? ফারেনহাইটটা দ্বিগুণ, তাই তো? তাহলে অতএব এফ স্কেল পার্ট কী হবে? দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 2 × x সমান 2x হলো। তাহলে সেলসিয়াস স্কেল পার্ট এক্স হলে ফারেনহাইট স্কেল পার্ট 2x হবে। এবার আমাকে বার করতে হবে উষ্ণতাটা, কোন উষ্ণতায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ওই একই সম্পর্ক আমরা জানি যে C/5 সমান F-32/9, বা এখানে দেখো তাহলে সি স্কেল পার্ট কত আছে? এক্স আছে, তাহলে সি এর জায়গায় কত বসাবো? এক্স। তাহলে x/5 সমান সমান, তাহলে দেখো এফ স্কেল পার্টও দেওয়া আছে এখানে, কেন না এফটা সি এর দ্বিগুণ, তাহলে সি এর দ্বিগুণ, সি যদি এক্স হয় এফ কত আছে? 2x, তাহলে 2x - 32/9 হলো। দেখো বা তাহলে এখানে কি করতে হয়, যেহেতু আমাদের সমাধান নিয়ম হচ্ছে সমীকরণের নিয়ম যে কোণাকোণি গুণ করতে হবে, কোণে কোণে গুণ করতে হবে। এটাকে ভগ্নাংশটা তুলব দুদিকে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণের গুণ, এই কোণের সঙ্গে এই কোণের গুণ করব। তা দেখো এটা কত আছে? 9 আর x গুণ করলে কত হবে? 9x সমান, এটা গুণ করে দাও তাহলে কত হবে? 5 দুগুণে 10, x মাইনাস 5 32 কত? 160 হলো। 160। দেখো আবার বলি, C/5 সমান F-32/9। তাহলে আমি কি প্রশ্ন করেছি যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার্ট সেলসিয়াস স্কেল পার্টের দ্বিগুণ হবে। তাহলে সেলসিয়াস স্কেল পার্ট এক্স বলে দেখো সি এর জায়গায় আমরা কত বসিয়েছি? এক্স বসিয়েছি। ঠিক একইভাবে দেখো ফারেনহাইট স্কেল পার্ট কত আছে? 2x, তাহলে এফ এর জায়গায় কত বসাবো? 2x, ব্যাস আর যেমন সেরকম। এবার সমাধানের নিয়ম কি বললাম? কোণাকোণি গুণ করবে, তাহলে 9x, 9 আর x কত হলো? 9x, 5 দুগুণে 10x মাইনাস 5 32 কত হলো? 160। এবার দেখো বা তাহলে আমি বার করবো তো এক্সটা, বার করব এক্সটা, তাহলে এক্সটা কী হবে? এদিকে চলে আসবে। কোন দিকে আসবে? 9x মাইনাস 10x। যেহেতু এক্সটা বার করব, যেটা বার করতে হয় সেটাকে বাঁ দিকে রাখবো। তার জন্য কি হলো, এটাকে দেখো সমানের ডান দিকে ছিল, এদিকে আনলাম, তাহলে প্লাস ছিল, এখানে কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল। সমান কত? মাইনাস 160। বা তাহলে 9x থেকে 10x বাদ যাচ্ছে, তাহলে কত হবে? মাইনাস x হবে, সমান কত হলো? মাইনাস 160।
এটা কেটে গেল, বা এক্স সমান কত হলো 160। তাহলে এক্সটা কি ধরেছিলাম, সি স্কেল পার্ট, তাহলে এক্সটা ধরেছি সি স্কেল পার্ট, তাহলে এটা কি হবে 160টা কি লিখবো, এ প্লাস সি, সি লিখবো, যেহেতু সিটা হচ্ছে, তাহলে কত হবে এটা 160 ডিগ্রি সি। তাহলে কত হবে 160 ডিগ্রি সি, এই উষ্ণতাটা, যেখানে কি হবে সেলসিয়াস স্কেল পার্ট ফারেনহাইট স্কেল পার্টের দ্বিগুণ হবে। বুঝে গেল? আজ এই পর্যন্তই। এই চ্যাপ্টার সম্পর্কিত এমসিকিউ এবং নোটের জন্য গুগল প্লে স্টোর থেকে আমাদের LR NR অ্যাপটিকে ডাউনলোড করুন এবং ব্যবহার করুন।